তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। মারিয়া, তাই তো? এতগুলা কেন এখানে ডেট করে দিই। ওকে মারিয়া, তোমার যে প্রবলেমটা হয়েছে সেটা হলো, হ্যাঁ তোমার ওই চিত্র আঁকছিলে, কিন্তু আমি ওই স্যার হলো আহ, আমাকে যে খাতাগুলো দিয়েছে ওগুলা বারবার একইটা রিপিট করছে, বা এক এক পেজ দুইবার দিছে এইরকম। এরপর থেকে তোমাদের যখন পরীক্ষা হবে তোমরা খাতাগুলা ডিরেক্ট আমার ইনবক্সে দিবা। ওকে, আচ্ছা। গেল তোমার ওখানে 1 মার্ক বাড়বে, ঠিক আছে, কিন্তু তুমি যদি জাস্ট ওই ইয়াটা চিত্রটা আহ, চিত্র এর জায়গায় ক্লোরোপ্লাস্ট আর বি এর জায়গায় মাইটোকন্ড্রিয়া লিখলে তুমি ফুল 10 মার্কসই পাইতা। তোমার আনসার ঠিক ছিল, কিন্তু তুমি চিত্র ভুল রিকগনাইজ করছো। ওকে, এই ছিল কতদিনের পরীক্ষা নিয়ে কথাবার্তা। আর কারো কোনো কমপ্লেইন বা কিছু জিজ্ঞাসা করার আছে? ওকে, লাস্ট দিন আমরা যেটা শুরু করছিলাম সেটা হলো এই যে যে ইয়া পড়তেছিলাম, আমাদের জীবনী শক্তি পড়তেছিলাম। জীবনী শক্তি আমরা কতদূর আসছিলাম দেখি। আলোক আলোক নির্ভর পর্যায় পর্যন্ত। ওকে, তার আগে জাস্ট সালোক সংশ্লেষণ থেকে আরেকটু যদি রিপিট করি। সালোক সংশ্লেষণটা আমাদের কি ছিল? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার পাতার মেসোফিল টিস্যুতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে মাটি থেকে পানি শোষণ করে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকেই সালোক সংশ্লেষণ বলে। তারপরে আমরা দেখেছিলাম তার একটা ইকুয়েশন বা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা দেখছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে আলো বা ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি করে কার্বোহাইড্রেট অথবা শর্করা জাতীয় খাদ্য, এবং তার সাথে আমাদের মেইন উদ্দেশ্য ছিল হলো শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, আমরা সংজ্ঞায় বলেছি। তার সাথে এক্সট্রা যে দুইটা জিনিস আমাদের তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই যে কোনো বিক্রিয়ায় আমাদের যা দরকার তা বাদে অন্য যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে বলি উপজাত দ্রব্য। হ্যালো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে কেমন যেন অন্যদিন এই সামনেই তোমাদের এই যে এখানে তোমরা কি কে জয়েন আসছো ইত্যাদি ইত্যাদি দেখা যায়, কিন্তু আজকে এগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আমি কনফিউজড, দেখতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে শর্করা বাদে যে দুইটা জিনিস তৈরি হচ্ছে এগুলা হলো আমাদের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট ছাড়াও এক্সট্রা যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় বাই প্রোডাক্ট। ওকে, এখন আমাদের তারপরে বলছিলাম যেহেতু কার্বন ডাইঅক্সাইড আর পানি আমাদের এই বিক্রিয়ায় সাহায্য করে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াই অথবা পানির পরিমাণ যদি বাড়ায় তাহলে অবশ্যই শর্করা উৎপাদন পরিমাণও বাড়বে। এই বিক্রিয়ক আমি যত বাড়াবো উৎপাদ তত বেশি বাড়বে। তো তারপরে কথা বলেছিলাম যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড 0.03%, আর পানিতে কার্বন ডাইঅক্সাইড 0.3%। এই 0.03% থেকে 0.3% হলো বেশি, তার মানে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুর থেকে বেশি। এই জন্যে পানিতে সালোক সংশ্লেষণের হারও বায়ু থেকে বেশি। ওকে, এরপরে আমরা বলেছিলাম এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় পানি হলো জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা হলো বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুইটা ভাগে ভাগ করেন। একটা হলো আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে আমরা এই পর্যন্ত আসছিলাম যে আমাদের আলোক নির্ভর পর্যায়ে যে আলোক ব্ল্যাকম্যান দুইটা ভাগে ভাগ করে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেছেন যে তিনটা জিনিস তৈরি হয়, একটা হলো এটিপি, একটা হলো এনএডিপিএইচ, একটা হলো হাইড্রোজেন আয়ন। তো তোমাদের বইতে এনএডিপিএইচ কিভাবে তৈরি হয় এই প্রক্রিয়াটা লেখা নেই, বাদবাকি যে এটিপি এবং হাইড্রোজেন কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা লেখা আছে। তো আমরা ওই দুইটা প্রক্রিয়া পড়েছিলাম। কি কি পড়েছিলাম? যে
আমাদের কোন একটা বস্তুর সাথে, এর আগের ক্লাসে আমরা জেনেছি কোন একটা ওয়েট দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ওই একটা কল আসছিল, খুবই সরি, একটা বিরক্তিকর একটা ব্যাপার। ওকে, তাহলে আমরা দেখতেছিলাম যে আলোক নির্ভর পর্যায়, এই পর্যায়ে তিনটা জিনিস আমাদের তৈরি হয়, এটিপি, এনএডিপিএইচ আর হলো হাইড্রোজেন আয়ন। এইখানে আমরা বলেছিলাম এই প্রক্রিয়াটা তোমাদের বইতে লেখা নেই, তোমাদের জানারও দরকার নাই। বাকি যে দুইটা প্রক্রিয়া, এটিপি এবং হাইড্রোজেন আয়ন তৈরির প্রক্রিয়া, এটা তোমাদের বইতে লেখা আছে এবং এটা তোমাদের জানতে হবে। গত ক্লাসে বলেছিলাম কোনো একটা বস্তুর সাথে যদি ফসফেট যুক্ত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে কোনো একটা বস্তুর সাথে যদি ফসফেট যুক্ত হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। এইখানে এডিপির সাথে আমাদের একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে আমাদের এটিপি। গতদিন আমরা বলছিলাম অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হলো দুইটা ফসফেট, দুইটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যখন যুক্ত হয় তখন সেটা তৈরি করে এটিপি। কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ইউটিউব থেকে আরেকবার দেখে নিও। ওকে, তাহলে এডিপির সাথে বা অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলতেছি এটিপি। এখন বলবা যে ভাইয়া ফসফেট পি বুঝলাম, তাহলে আই জিনিসটা কি? আইটা বোঝাচ্ছে ইনঅর্গানিক ফসফেট। আমাদের দুই রকম ফসফেট পাওয়া যায়, একটা হলো অর্গানিক, একটা ইনঅর্গানিক। যেটা জীবদেহ থেকে পাচ্ছি সেটা তোমার অর্গানিক হবে, আর এমনি আমাদের যে মেটাল ফসফেট সেটা হলো ইনঅর্গানিক। জাস্ট বোঝার সুবিধার্থে যে যে তুমি জাস্ট বুঝবে ব্যাপারটা ধরতে পারছো কিনা। ইনঅর্গানিক মানে অজৈব, আর অর্গানিক মানে অবশ্যই জৈব। তাহলে যে পিআই যে জিনিসটা আমরা লিখতেছি এটা হলো অজৈব ফসফেট, এই জন্য পিআই লিখতেছি, ইনঅর্গানিক লিখতেছি। তো আসো পড়াশোনায় আসি। তো এডিপির সাথে যখন একটা ফসফেটকে আমরা যুক্ত করি তখন সেই জিনিসটা তৈরি করে এটিপি অথবা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই কোনো একটা প্রক্রিয়ায় ফসফেট যুক্ত করা হলে তাকে বলা হয় ফসফোরাইলেশন। আর কোনো অণুর সাথে যদি আমরা ফসফেটকে যুক্ত করি তাহলে অবশ্যই আমাদের শক্তি দেওয়া লাগে। সেই শক্তিটা কোত্থেকে আসে? সেই শক্তিটা আসে আমাদের সূর্য থেকে। সূর্য থেকে কিভাবে শক্তি আসে? আমরা জানি আমাদের পাতায় থাকে ক্লোরোফিল। পাতায় কি থাকে? ক্লোরোফিল। সেই ক্লোরোফিল সূর্যের আলো যেভাবে আসে সেটাকে বলা হয় ফোটন। আসলে সেই জিনিসটা আবার একটু বলি। ধরো সূর্য যে আলো দেয়, এই আলো এরকম আলো না। এই আলোগুলো অ্যাকচুয়ালি প্যাকেট আকারে আসে, প্যাকেট আকারে আসে। তোমরা যদি আসলে এটা সেভাবে বোঝা যায় না, দেখো তোমরা যদি কি বলবো ইউটিউবে যদি দেখতে পারো তাহলে দেখো যে ফোটন জিনিসটা কেমন দেখতে। তো সূর্য থেকে যে আলোটা আসে সেটা ফোটন আকারে আসে। এই ক্লোরোফিল, আমাদের উদ্ভিদে তো ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিল কি করবে? ফোটনকে ধরে সেটাকে অ্যাবজর্ব করবে বা নিজের মধ্যে নিয়ে নেবে, নিয়ে সেটা শক্তি তৈরি করবে। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল কি করবে? সূর্যের ফোটনকে ধরে শক্তি তৈরি করবে। সেই শক্তি দিয়ে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে তৈরি করে এটিপি। যে কোনো অণুর সাথে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু এখানে আলোর প্রয়োজন হয়েছে বা সূর্যের আলোর প্রয়োজন হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ফটো, মানে আলো, ফটো ফসফোরাইলেশন।
এটা হলো এটিপি তৈরির প্রক্রিয়া। আচ্ছা ভাই সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলতেছি, দেখো এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে তৈরি করে এটিপি। এই এটিপি তৈরি করতে গেলে আমাদের দরকার হয় শক্তি। সেই শক্তিটা আসে সূর্য থেকে। সূর্য থেকে কিভাবে শক্তিটা পাই? সূর্য হলো ফোটন কণা নিঃসরিত করে, সেই ফোটন কণা ছাড়ে, সেই ফোটন কণাকে ক্লোরোফিল ধরে শক্তিতে রূপান্তর করে। কোনো অনুসারে যেহেতু ফসফেট যুক্ত করার প্রক্রিয়া নাম ফসফোরাইলেশন, আর এখানে আলো ব্যবহার হয়েছে, এই কারণে এর নাম ফটো ফসফোরাইলেশন। গেল এটিপি কিভাবে তৈরি হয়। তারপরের পয়েন্টটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন কিভাবে তৈরি হয়। হাইড্রোজেন আয়ন কিভাবে তৈরি হয় ভাই? হাইড্রোজেন আয়ন তৈরি হয় ক্লোরোফিল আর সূর্যের উপস্থিতিতে পানি ভাঙে। ক্লোরোফিল আর সূর্যের উপস্থিতিতে পানি ভাঙে। ভেঙে হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন, ধর দুইটা চারটা, তোমার এই দুইটাই লেখা লাগবে না, জাস্ট তুমি এই বিক্রিয়া না লিখলেও হবে, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে। পানি ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, অক্সিজেন তৈরি করে। পানি ভাঙতেছে, পানির ভাঙাকে বায়োলজিতে ভাঙাকে আমরা বলছিলাম লাইসিস বলে। তাহলে ভাঙাকে কি বলে? লাইসিস। তাহলে পানি ভাঙতেছে, তাহলে পানির লাইসিস। এইখানে যেহেতু সূর্যের আলো উপস্থিত আছে, এই জন্য এটাকে বলতেছে পানির ফটোলাইসিস। আসো এবার বইতে দেখি, বইতে কি বলেছে দেখো। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য, অবশ্যই আলো লাগবে। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ, হাইড্রোজেন আয়ন, এই তিনটা জিনিস তৈরি হয়। এবার কি করে দেখো, ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। ওই যে ক্লোরোফিল আলোর ফোটনকে ধরে, এই শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। এই শক্তিটা দিয়েই এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। যেহেতু সূর্যের আলো ব্যবহার হয়েছে, এই কারণটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। দেখো এই যে সেই বিক্রিয়া। তারপরে সূর্যলোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি ভাঙে। দ্বিতীয় বিক্রিয়াটা পানি হাইড্রোজেন কিভাবে তৈরি হয়? সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি ভাঙে। ভেঙে কি কি তৈরি করে ভাইয়া? অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন তৈরি করে। আমরা অলরেডি দেখিয়েছি এগুলা, যে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন, হাইড্রোজেন তৈরি করে। যেহেতু পানি ভাঙতেছে, এই কারণে এটাকে বলা হয় পানির লাইসিস। আর সূর্যের আলো যেহেতু আছে, এই কারণে ফটোলাইসিস, পানির ফটোলাইসিস। এই যে আলোক নির্ভর পর্যায়ে, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতটা স্টার পারো ততটা স্টার দিয়ে রাখো। পরীক্ষায় এটা আসবে 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 এবং আসবে। এখন তোমরা বলো, এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, তোমরা কি আসো? ওকে, বুঝতে পারলে তো ভালো। ওকে ওকে, এখন দেখো এরপর আমাদের যে প্রক্রিয়াটা, সেটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আমি তোমাদের এটা অনেক সহজ করে বোঝাবো, বইয়ের এটা দেখার দরকার নেই। আগে আমি যেটা বলি সেটা একটু দেখো, খেয়াল করো। এটা ভালো করে খেয়াল করো, খেয়াল করার দরকার, বুঝতে হবে। এটা এটা হলো আমাদের এখন পড়ার টপিক হলো আলোক। খাতায় লেখো তোমরা এটা, আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, তোমাদের মধ্যে যারা খাতা দিচ্ছে আমার কাছে, তাদের মধ্যে দু একজনের হাতে লেখা দেখলাম মোটামুটি ভালোই। তোমরা হাতে লেখা আরো ভালো করবা। আর যাদের হাতে লেখা আমার মতো তেলাপোকার মতো, তারা হাতে লেখা অবশ্যই ভালো করবা। ওকে। স্যার আপনার হাতের লেখা তো তাও ভালো আছে, আমাদের হাতের লেখা তো কি বলবো। না, তোমাদের হাতের লেখাও ভালো, আরো সুন্দর করে লিখতে হবে। যত ভালো লিখবা তত ভালো। আসলে এই কনসেপ্ট আগে ছিল, এখন এই কনসেপ্ট না, যে যত ভালো লিখবা তত ভালো মার্ক। এটা অবশ্যই ইমপ্রেশনের জন্য দরকার। টিচার তোমার খাতা কিভাবে দেখবে, এটার জন্য অবশ্যই হাতে লিখে একটা বড় ফ্যাক্ট। তারপরেও তোমার কি করতে হবে, যে একটু সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। হাতে লেখা ভালো মানে তোমার একদম ঝকঝকা কম্পিউটার রাইটিং সেরকম হবে, নট লাইক দ্যাট। ফাঁকা ফাঁকা হবে, বোঝা যাবে শব্দগুলো, এরকম হলেই হবে। ওকে, কেউ কি জয়েন হতে চাচ্ছে? ওকে,
আচ্ছা দেখো, এরপরে আমাদের আগে আমরা এতক্ষণ তো গতকালের পড়াশোনা রিভিউ করতেছিলাম। এখন দেখো আমাদের আলোক নির্ভর পর্যায়ে আমাদের কয়টা জিনিস তৈরি হয়েছিল ভাইয়া? 3টা জিনিস। ওকে, কি কি তৈরি হয়েছিল বলো তো তোমরা, বলো, কেউ একজন বলো 3টা জিনিস কি কি তৈরি হলো আমাদের। হ্যালো, রেসপন্স করো। জি স্যার। আলোক নির্ভর পর্যায়ে আমাদের 3টা জিনিস তৈরি হয়েছে না? ওই 3টা জিনিস কি কি ছিল? একটু আগেই তো আমরা দেখলাম। অক্সিজেন, অক্সিজেন না, এটিপিএস, এই তো কে বলতেছিল, আবার বলো, জোরে বলো। এটিপি, ডিপিএস আর হাইড্রোজেন। ওকে, আমাদের আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল এটিপি, এনএডিপিএইচ এবং আমাদের তৈরি হয়েছিল হাইড্রোজেন আয়ন। ওকে দেখো, এইখানে আমাদের মজার ব্যাপার হলো এটিপি আর হাইড্রোজেন আয়ন তো আমরা বলছি, আমরা এইটা একটু মিস করছি যে এনএডিপিএইচ জিনিসটা কি। এনএডিপিএইচ হলো তোমাদের বইতে লেখা আছে, সেটা হলো নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট, হাইড্রোজেন। এইটা যে তোমরা কেবল শুনলা, পরীক্ষার এমসিকিউতে যদি দিয়ে দেয় তাহলে যেন আকাশ থেকে পড়ো না। এই যে একবার শুনছো, এটা একটু মাথায় রেখো, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট মাথায় রেখো যে এইটা দিয়ে এরকম কিছু হয়। অথবা তোমরা মিলাবা, এন দিয়ে নিকোটিনামাইড, এ থেকে অ্যাডিনিন, ডি তে ডাইনিউক্লিওটাইড, পি তে ফসফেট, এইচ থেকে হাইড্রোজেন। ওকে, আমাদের তাহলে কি কি তৈরি হলো? এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় দেখো, আমাদের মেইন সালোক সংশ্লেষণের বিক্রিয়া কি ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল, তার সাথে পানি বিক্রিয়া করে আমাদের তৈরি করতেছিল শর্করা জাতীয় পদার্থ, অথবা কার্বোহাইড্রেট তৈরি করতেছিল আমাদের, বা উদ্ভিদের খাবার তৈরি করতেছিল। এখন আমাদের এই পানিকে আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি, আমরা এখনো কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু কিছুই করি নাই। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় তোমার? এই 3টা জিনিস, এই 3টা জিনিস কি করে? কার্বন ডাইঅক্সাইডের উপর কাজ করে। এই 3টা জিনিস কি করবে? কার্বন ডাইঅক্সাইডের উপর কাজ করবে। কার্বন ডাইঅক্সাইডের উপর কাজ করে এ তৈরি করবে শর্করা। তাহলে এই এটিপি, এনএডিপিএইচ, এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়ন, এইগুলো হলো কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে, কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আবার রিপিট, আসো আবার পড়ি, কি হলো আমাদের আলোক নির্ভর পর্যায়ে যে 3টা জিনিস তৈরি হয়েছে আমাদের, এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়ন, এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডের উপর কাজ করে এবং আলটিমেটলি তৈরি করে শর্করা জাতীয় পদার্থ। ওকে, এই যে যে বিজারিত করলো, এই যে যে বিজারিত করলো, ধরো তুমি একটা নর্মালি চিন্তা করো, ধরো তোমাদের বাসা তো অলমোস্ট কোন দিকে জানো? তোমাদের বাসা হলো উত্তরবঙ্গের দিকে। ওকে, ধরো সাপোজ আমি বাংলাদেশের একটা ম্যাপ আঁকার চেষ্টা করি, যদিও আমি ভুলে গেছি কেমন আঁকতে হয়, তবে তোমাদের হলো মনে হয় 9-10 বইতে আছে বাংলাদেশের ম্যাপ কিভাবে আঁকতে হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের, তোমরা একটা এটা কিন্তু পড়ো। জাস্ট লাইক এরকম কিছু একটা, তাই তো? যদিও আমারটা খুবই বিচ্ছিরি যখন হয়েছে। আচ্ছা যাই হোক, এরকম হলো। তো বাংলাদেশে একটা জিনিস চিন্তা করো, ধরো তোমাদের বাসাটা হলো এই পাশের দিকে, হ্যাঁ, এখন তোমাদের উদ্দেশ্য হলো তোমরা এই পাশের দিকটা থেকে, ধরো তোমরা 2জন দাঁড়ায় আছো এখানে বা একজন দাঁড়ায় আছো, তোমাদের উদ্দেশ্য হলো তোমরা চট্টগ্রামে আসবা বা বীর চট্টলায় আসবা, চট্টগ্রামে আসবা। এখন তোমরা কিভাবে আসতে পারো বলো তো? তোমরা সরাসরি এখান থেকে, ধরো সেন্টারে ঢাকা, তোমরা কি করতে পারো? সরাসরি এখান থেকে ঢাকা আসবা, ঢাকা থেকে চট্টগ্রাম যাবা। ওকে, ধরো তোমরা এখানে 3জন আছো। ওকে, সরাসরি ঢাকায় আসলা, ঢাকা থেকে চট্টগ্রামে আসলা। আবার একটা কাজ করলা, আমার বাসা যেহেতু যশোরে, ধরো ভাইয়াদের বাসা ঘুরে গেলা, এখান থেকে তুমি আসলা হলো যশোরে, যশোর থেকে খুলনা দিয়ে এই দিক দিয়ে বরিশাল দিয়ে ঘুরে 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 তারপরে চট্টগ্রামে গেলা। আবার তোমাদের মধ্যে কেউ কেউ কি করলো, তোমাদের একটু বেশি ঘুরতে ইচ্ছা হলো, তোমরা এই দিকটা থেকে সিলেটে গেলে, সিলেটে যে পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কুমিল্লা হয়ে এই দিক দিয়ে চট্টগ্রামে আসলা। তাহলে বলো তো আমরা এখানে কয়টা পথ পাইলাম বলো? 3টা। ভেরি গুড,
আমরা এখানে আমরা এখানে 3টা পদ পাইলাম। এই যে একটা পদ, এই একটা পদ চলে গেছে, এই যে একটা পদ, এই যে একটা পদ চলে গেছে, এই যে একটা পদ, এই যে একটা পদ। তুমি জাস্ট চিন্তা করো, আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কোথায় যাওয়া? এইখানে চট্টগ্রামে যাওয়া। তার মানে আমাদের এইখানে উদ্দেশ্য দেখো, শর্করা তৈরি করা। আগে নিচ থেকে বোঝো, উদ্দেশ্য হলো শর্করা তৈরি করা। এখন তোমরা 3 জন যাবা, এই 3জন যাবা। 3জন চট্টগ্রামে কয়টা ভাবে যেতে পারতেছো? 3টা হবে। একটা সরাসরি এইভাবে, একটা সরাসরি এইভাবে, একটা সরাসরি এইভাবে। ঠিক আছে, 3টা ভাবে যাইতে পারতেছো। ঠিক একইভাবে কি হয়, এই 3টা জিনিস বা তোমরা 3জন মানুষ এই কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে শর্করা তৈরি করবা। এরও 3টা রাস্তা আছে। তুমি যে কোনো 3টা রাস্তা যে কোনোটা দিয়ে যাইতে পারো। মানে বিভিন্ন মানুষের মন মানসিকতা অনুযায়ী বিভিন্ন রকম ভাবে যাইতে পারো। এই 3জন মানুষ, ধরো এটা হলো এটিপি, এটা এনএডিপিএইচ এবং এটা হলো হাইড্রোজেন আয়ন। তোমরা কি করবা? চট্টগ্রামে যাবা অথবা শর্করা তৈরি করবা। তোমাদের রাস্তা আছে কয়টা? রাস্তা আছে 3টা, তাই তো? ওকে, হলো। এখন ঠিক একইভাবে এটিপি, এনএডিপিএইচ, হাইড্রোজেন আয়ন বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এরা বিভিন্ন পথ দিয়ে যায়। তাহলে এটিপি, এনএডিপিএইচ, হাইড্রোজেন আয়ন এটা কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে শর্করা তৈরি করবে। এর যে পথ আছে, এখানে যে কোনো 3টা পথ দিয়ে যাইতে পারে এটা। তাহলে এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে ভাঙবে, শর্করা তৈরি। আমি একই কথা বারবার রিপিট করতেছি যাতে তোমরা না ভুলো। এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে ভাঙবে, ভেঙে তৈরি করবে শর্করা। এর হলো 3টা পথ আছে। নাম্বার 1 পথ, সেটাকে বলা হয় C3 চক্র। হলো, ধরো এটা হলো C3 চক্র। এই C3 চক্র দিয়ে তুমি এখানে গেলে। নাম্বার 2 হলো C4 চক্র এবং নাম্বার 3 এটা হলো CAM, বা এটাকে ধরো আমি C4 ধরলাম, এটা হলো CAM বা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম অথবা ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। আবার রিপিট, বারবারই বলতেছি যেন বাসায় যে তোমাদের পড়তে না হয় আর মাথার মধ্যে একদম গেছে যায়। ভালো করে খেয়াল করো, এই 3টা জিনিস, একই কথা বারবার বলতেছি যেন আর যেন ভুল না হয়। এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে শর্করা তৈরি স্যার করবে। কথা তো আটকে আসে। এবার ক্লিয়ার? জি স্যার। এই 3টা জিনিস কার্বন স্যার ডাইঅক্সাইডকে, স্ক্রিন আসে না। ও তোমার হয়তো নেটের প্রবলেম করতেছে। শোনো, তোমার মনে হয় আগে একদিনও বলছিলে নেটের প্রবলেম করে। আমারও মাঝে মাঝে এরকম করতে যখন অনলাইন ক্লাস না করতাম। এটা ওকে, দাঁড়াও, তোমার জন্য কি করা যায়, তুমি হলো লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে, দেখো এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে শর্করা তৈরি করবে এই 3টা পথের মাধ্যমে। বিভিন্ন গাছ বিভিন্ন পথ অবলম্বন করে। ওকে, হ্যালো, কেউ কিছু বলতেছো? হ্যালো, জি না এই আরে কে? আর মানে কি? আর দেখে আসো, বলো। হ্যালো, জি স্যার। তোমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। ও, আমারই তো সাউন্ড অফ, সরি। আর তোমার হলো নাম কি, বলো, পুরো নাম বলো। স্যার আমি রূপা। ও, রূপা। ও, আর ফর রূপা। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, বাকিদের কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? এক কথা আমি মনে হয় 10 বার বলছি, এরপর যদি ভুল হয় তাহলে কি বলবো, নিজে মাথার পরে নিজে একটা বাড়ি মারবা। ওকে, এই 3টা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে শর্করা তৈরি করতেছে। এই শর্করা তৈরি করার যে কোনো 3টা পথে যাইতে পারে, C3 চক্র, C4 চক্র, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। জিনিসটাকে আমি তোমাদের একটু বলি। ধরো আম গাছ কি করবে? এই ধরো আম গাছ কি করবে? আম গাছ কি করলো? এই 3টা জিনিস দিয়ে শর্করা তৈরি করবে কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে। সে হলো এই C3 চক্র দিয়ে যায়। ধরো ঘাস কি করবে? এই 3টা জিনিস দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে শর্করা তৈরি করবে। সে হলো C4 চক্র দিয়ে যায়।
ধরো পাথরকুচি বা ক্যাকটাস, সে কি করবে? এই তিনটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে শর্করা তৈরি করবে। সে হলো এই ক্যাপসুলেশন অ্যাসিড মেটাবলিজম, এই পথ দিয়ে যায়। ব্যাপারগুলো তোমার 100 বার বলছি বলে মনে হচ্ছে যে কমপ্লিকেটেড হয়ে গেছে, কিন্তু আমরা এখন বই দেখি, দেখবা খুবই ইজি। দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রয়োজন হয় না, অবশ্যই হবেই না। আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া চলতে পারে, পারলো। এই প্রক্রিয়ায় এখন মনোযোগ দাও, এই প্রক্রিয়ায় কি হয়? আচ্ছা, এগুলা বাদ দাও। এই প্রক্রিয়ায় আলোক পর্যায়ে, এখান থেকে ভালো করে মনোযোগ দাও। আলোক পর্যায়ে তৈরি এটিপি, এনএডিপিএইচ, হাইড্রোজেন আয়নের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করায় পরিণত হয়। এই কার্বন ডাইঅক্সাইড বিজারণে 3টা পথ শনাক্ত করা গেছে। কিছু কিছু উদ্ভিদ ক্যালভিন চক্র অথবা C3 চক্র, বইতে সুন্দর মতো লিখে রাখো, ক্যালভিন চক্র মানে C3 চক্র, হ্যাস ও স্লাক চক্র মানে C4 চক্র, আর ক্রেসুলেশন অ্যাসিড বিপাক বা ক্রেসুলেশন অ্যাসিড মেটাবলিজম চক্র। এই চক্রের মাধ্যমে এরা হলো কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? রেসপন্স করো। জি না। এই জিনিস অনেকবার বলছি, এ ভুলার কথাই না, কিন্তু মজার ব্যাপার কি, এটা পরীক্ষায় তেমন আসেই না। পরীক্ষায় আসে এটা ভালো করে মনে রাখো। ফাঁকিবাজ রূপা, তুমি 15 মিনিট পরে জয়েন করছো, তুমি কি বুঝছো? জি স্যার, ওকে, প্রথম একটুকু বুঝি নাই। প্রথমটুকু কিছুই বলি নাই, প্রথমটুকু আগের দিন যা পড়াইছিলাম সেগুলাই বলতেছিলাম। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব, বই বই আর খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, এখানে থেকে লিখতে হবে। এই দেখো, এইটা হলো ক্যালভিন চক্র, এর আরেকটা নাম হলো C3 চক্র, অলরেডি বলা হয়ে গেছে। হ্যাস ও স্লাক চক্র, এর নাম হলো C4 চক্র। আরেকটা হলো ক্রিসোলেশন অ্যাসিড বিপাক বা CAM চক্র, ওইটা হলো তোমাদের জন্য দরকার নেই, তোমাদের লেভেলে দরকার নেই। ইভেন ইন্টারে যারা বাচ্চা কাচ্চা পড়ে, ইন্টারে যারা পড়ে ওদের জন্য এটা খুবই অল্প লেখা হয়েছে, এটা খুব যে বেশি দরকার হয় এমন না। ওকে, এখন দেখো, এখন কোশ্চেন, তোমাদের অবশ্যই কোশ্চেন আসা, C3 চক্র কেন বলে? ধরো তোমার ওইটা, ধরো এটা হলো C3 চক্র। এখন তোমার এখান থেকে, ধরো তুমি আসবা হলো চট্টগ্রামে, তোমার এখান থেকে চট্টগ্রামে আসা লাগবে। তুমি প্রথমে এইখান থেকে তো আগে ধরো তোমার ভাইয়ের সাথে দেখা করে যাবা, যশোর আসা লাগবে। তাহলে প্রথম তোমার কি হচ্ছে, যশোর আসা লাগতেছে, ঠিক আছে। আবার কারোর হলো এখান থেকে C4 চক্রে আগে ঢাকা আসা লাগতেছে। দুইটা ওয়ার্ড মনে রাখো, একটা হলো যশোর, একটা হলো ঢাকা। এখন দেখো, এই C3 চক্রে যখন এই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে বা ভেঙে, ধরো ভেঙেই বললাম, সহজ করে বললাম, ভেঙে শর্করা তৈরি করবে, তার জন্য প্রথমে যে জিনিসটা তৈরি হয়, C3 চক্র বলছিলাম যশোরে আসা লাগে, এই প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই কারণে এই চক্রের নাম হয়ে গেছে C3 চক্র। যেহেতু এইখানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, বা 3C বা 3 কার্বন বিশিষ্ট, এই কারণে নাম হলো C3 চক্র। আবার বলছিলাম ঢাকা, ধরো ঢাকা হলো এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি জিনিস? এই হ্যাস ও স্লাগ চক্রে বা C4 গতিপথে প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কয় কার্বন? 4 কার্বন। যেহেতু এখানে 4 কার্বন বিশিষ্ট, এই জন্য বলা হয়েছে এটা হলো C4 চক্র। তাহলে 3 কার্বন বিশিষ্ট কেন বলা হলো, C3 গতিপথ কেন বলা হলো? কারণ এর প্রথম যে পদার্থ তৈরি হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা হলো 3 কার্বন বিশিষ্ট। আর এটা C4 কেন বলা হলো? কারণ এর প্রথম যে পদার্থ তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা হলো C4 চক্র। এর পাশে হলো এমসিকিউ লিখে রাখতে পারো, এটা এমসিকিউর জন্য একদম পুরো কি বলবো, এই অধ্যায় থেকে তোমার একটা কোশ্চেন করবে আর এইটা থাকবে না এমন হবে না, মাস্ট বি এখান থেকে কোশ্চেন আসবে। এখন ভাইয়া এর উদাহরণ কি? অ্যাকচুয়ালি আমরা যে আশেপাশে যত গাছ দেখি, এই অধিকাংশ গাছই এই ক্যালভিন চক্র দিয়ে তোমার হলো কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরি করে। আর বিশেষ করে হ্যাসোস্লাক চক্র, কারা হ্যাসোস্লাক চক্রে বিক্রিয়া দেয়? তারা হলো এই যে ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ যেমন মুথা ঘাস, এই যে আমার এটা উচ্চারণ আমিও জানি না, C4 দ্বারা পরিচালিত হয়।
জাস্ট জানো, দেখি কে জয়েন করতেছে এখানে। ওকে, দেখো তাহলে কেউ কি জয়েন করতেছে? মনে তো হচ্ছে তাই না। ওকে, দেখো তাহলে যদি আমি বলি তোমাদের, ধরো বললাম, তোমরা আনমিউট করো, কোশ্চেন উত্তর দাও। যদি আমি বলি যে ভাইয়া আখ, আখ কোন চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে? C3 নাকি C4? C3 আখ মাত্রই বললাম, বলো অন্য কেউ। C4 আখ হলো, এই দেখো আখ কিসের মধ্যে রয়েছে? স্যার C4 C4। তারপরে যদি আমি তোমাকে বলি ঘাস, মুথা ঘাস, মুথা ঘাস কোন চক্রের মধ্যে রয়েছে? C4 যদি তোমাকে আমি বলি যে আম গাছ, তাহলে কোন চক্র? C4 আম গাছ কি এর মধ্যে আছে? দেখো জি না স্যার তাহলে আম গাছের অধিকাংশ উদ্ভিদ কি চক্র বলছি? C3 C3 চক্র। ওকে, আম গাছ তাহলে C3 চক্র। তারপরে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে হলো বাঁশ, বাঁশ কোন চক্রের মধ্যে বলো? বলো বলো বলো। হ্যাঁ, C3 অ্যাকচুয়ালি না, বাঁশ হলো এক ধরনের ঘাস, বাঁশ হলো C4 হবে মোস্ট প্রবাবলি। ওকে, আমার জানা না অ্যাকচুয়ালি, কিন্তু এইখানে যেগুলো লেখা রয়েছে দেখো অন্যান্য ঘাস, বাঁশ হলো এক ধরনের ঘাস, তাহলে এটা C4 হইতেই পারে। ওকে, এই উদাহরণগুলো মনে রাখবা। তাহলে এখন কোশ্চেন উত্তর দাও, ক্যালভিন চক্রকে C3 কেন বলা হয়? কারণ তার প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, আর তারপরে তোমার হ্যাসোস্লাক চক্রকে C4 চক্র কেন বলা হয়? কারণ এর প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ওকে, আর C4 চক্রের উদাহরণ কি কি আমাদের? ভুট্টা, আখ, অন্যান্য গাছ জাতীয় উদ্ভিদ, মুতা গাছ, এমারনেটাস স্যার মুঠা ঘাস কি? এক ধরনের ঘাস। স্যার এটা কি বড় না ছোট? মুথা ঘাস কেমন দেখতে আমি জানি না, আসো মুথা ঘাস দেখি। ভালো নাকি কোশ্চেন করছে। মোটা? এখানে মনে হয় মোটার বদলে মুথা লেখা দিয়েছে। না না না, মোটা না, ওরা হলো মুথা ঘাস। মুথা আজব নাম না একটা। জি স্যার ফার্স্ট এই শুনলাম দেখো এইটা হলো মুথা ঘাস, দেখছো? এইটা ও তো আমি এটা দেখছি। তো আমাদের এখানে আছে আর কতগুলো। এগুলো এটা তো দুনিয়ার ঠিক না, এটার নাম মুথা গাছ কে লেখা রাখছে? আই ডোন্ট নো কেন নাম দিছে, এটার নাম যে মুথা ঘাস আমি জানি না। নামের সাথে তো মিল হয় না গাছের কোনো মিল নাই। মুতা গাছ এইটা হলো যারা দিছে তারাই ভালো জানে। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, আসো সালোক ওদের সংশ্লেষণে। মাথায় সমস্যা এরপরে আছে। ওয়েট ওয়েট ওয়েট, এবার দেখো, এরপর আমরা যে টপিকটা, কোথায় চলে গেল, এরপর যে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো সালোক সংশ্লেষণে। এই দেখো আমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়া কি দেখছিলাম বলতো? দেখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে আলো বা ক্লোরোফিলের উপস্থিতি, মানে আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। এখন তোমাদের বইতে যে টপিকটা লেখা আছে সেটা হলো যে শর্করা, কে হলো বারবার জয়েন হচ্ছে, আওয়াজ অফ যাচ্ছে। ওকে ওকে, দেখো তাহলে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা আমাদের দেখছি যে কার্বন ডাইঅক্সাইড তার সাথে পানি বিক্রিয়া করতেছে, আলো বাই লাইট বাই ক্লোরোফিল। এখন আমরা পড়বো আলোর কি হলো গুরুত্ব কি আর ক্লোরোফিলের গুরুত্ব কি। ভালো করে বইতে হলো এগুলো একটু দাগায়। তুমি চিন্তা করো, ক্লোরোফিল, ক্লোরোফিল কোত্থেকে আমাদের তৈরি হয়? ক্লোরোফিল কোথায় থেকে উদ্ভিদে সেটা বলো তো, তোমরা কি জানো? দ্বিতীয় অধ্যায় থেকে না পড়াইছি প্লাস্টিড?
প্লাস্টিডের একটা টাইপ হলো কি ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টে এক ধরনের রঞ্জক থাকে যার নাম হলো ক্লোরোফিল। তার কালার কি? সবুজ। সবুজ। ওকে, এই ক্লোরোফিল, তাহলে চিন্তা করো যদি ক্লোরোপ্লাস্টের সংখ্যা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে সালোক সংশ্লেষণের হার বাড়বে নাকি কমবে? ক্লোরোফিল স্যার কমবে। কেন কমবে? কেন? ক্লোরোপ্লাস্ট তো সালোক সংশ্লেষণে কাজ করতেছে। এখন ক্লোরোপ্লাস্টের সংখ্যা যদি বাড়ে তাহলে সালোক সংশ্লেষণ বাড়ার কথা না? স্যার বাড়বে। ওকে, তবে এইখানে একটা কথা আছে। কথাটা হলো ওই যে বলো না বেশি ভালো ভালো না, যদি অতিরিক্ত পরিমাণে ক্লোরোফিল তৈরি হয়ে যায় বা ক্লোরোপ্লাস্ট তৈরি হয়ে যায় তাহলে আবার সমস্যা কিন্তু। ওকে, এই জন্য সবসময় লিমিটের মধ্যে থাকতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওকে, এটা হলো মানে ইন শর্টে হলো কথাবার্তা এটা, যে ক্লোরোফিলের গুরুত্ব এটাই। আর আলোর গুরুত্ব নিয়ে অনেক কথা আছে। তোমরা কি জানো আমাদের যে দৃশ্যমান আলো কয়টা কালার দেখা যায়? জি বলো স্যার, তো। 7টা। ভেরি গুড। কে বললে? স্যার আমি তুমি কে? রূপা। ও রূপা। আমার ভয়েস তো আমি চিনি না, এই কারণে জিজ্ঞেস করলাম। ওকে, বলো তো কি কি? বেনিয়াস কলা। বেতে হলো বেগুনি, বেগুনি, নীলতে হলো নীল, নীল, আতে আসমান, সবুজ, কতে কাল, কমলা, 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 লাল। লাতে লাল। লাল, লাল। এর মধ্যে এই যে সবুজ আর এই যে হলো, ও আশা হওয়া তো বাদ দিয়ে দিয়েছেন একটা, পেনে আসা কলা। এই যে এই সবুজ আর এই যে হলুদ, সবুজ আর হলুদ, ভালো করে খেয়াল করো। এই সবুজ আর হলুদ, এই দুইটা আলো, কাইন্ডলি একটু আনমিউট করো, কাইন্ডলি একটু কথা শোনো। সবুজ আর হলুদ, এই যে সবুজ আর হলুদ আলো আছে না, এই সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না, না এবং না। ওকে, আর এই যে আমাদের লাল আলো, তারপরে আমাদের নীল আলো, আমাদের বেগুনি আলো আর এই কমলা আলো, তাহলে বেনি আর হলো কলা, কতে কমলা, লাতে হলো লাল আর বেগুনি নীল, এই 4টা কালার, বেগুনি নীল কমলা লাল, এই 4টা কালারে সালোক সংশ্লেষণ হার খুব ভালো হয়। তাহলে সালোক সংশ্লেষণ হার খুব ভালো হয় কিসে কিসে? বেগুনি, নীল, কমলা আর লাল। লাল। আর ভালো হয় না কোথায় কোথায়? সবুজ আর হলুদ। ওকে, আর এই যে এগুলা ভাগ করা হয় কিভাবে তোমরা কি জানো? হয়তো বা পড়োনি এখন। ভাগ করা হয় এর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস ফিজিক্সে জানবা, তবে এখনো মনে হয় জানবা না, ইন্টারে মনে হয় তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তারিত স্যার, আছে। হ্যাঁ বলো। এই যে রংধনুর 7টা রং তৈরি হয়, এটা গোল করে কেন হয়? আর এই রংটা তৈরি কিভাবে হয়? এটা ভেরি তো গুড নাও কোশ্চেন। হতে পারত, হ্যাঁ এই বা কোশ্চেন, অন্য রং হতে পারত। হ্যাঁ এই কোশ্চেনের আনসার হলো এই টপিকটা পড়ার পরে দিচ্ছি। ওকে, গুড কোশ্চেন, থ্যাংক ইউ। ওকে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, হলুদ, লাল, এই 7টা কালারের মধ্যে সবুজ আর হলুদে আমাদের, পানি লাগছে নাকি? সবুজ আর হলুদে আমাদের সালোক সংশ্লেষণ ভালো হয় না। বাকি 4টা বেগুনি, নীল, কমলা, লাল, এই 4টা কালারে ভালো হয়। এবং আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য বলছি এগুলা ভাগ করা হয় তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমাদের 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ হার সব থেকে বেশি হয়। তাহলে তোমাদের বইতে দাগাইতে হবে এই লাইনগুলা, যে আলোক বর্ণালীর না লাল, নীল, কমলা, বেগুনি অংশটুকুতে সালোক সংশ্লেষণ ভালো হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। বইতে এরকম একটা দাগ দিয়ে দাও, ভালো হয় না, নাকে যেন আবার হ্যাঁ পড়েও না। এবার একজন কোশ্চেন করলো যে হলো সালোক সংশ্লেষণে কি জানো, রংধনু কিভাবে তৈরি হয়? রংধনু তৈরি হয় সূর্যের আলো বৃষ্টির পরে। কি হয়? সূর্যের আলো যখন তোমার সমুদ্রে বা বড় কোনো জলরাশিতে পড়ে এটা তখন। কত পেজ? হ্যাঁ খুঁজে তো পাই না। বুঝি কি বললে? এটা কত পেজ? খুঁজে তো পাই না। এটা আমার, এটা তো পুরো 19 সালের এডিশন। এটা দেখো সালোক সংশ্লেষণের পরেই আছে, সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। 71 পৃষ্ঠা।
ও এই যে রংধনু। ও পাইছি। ওকে, স্যার রংধনু কত ব্যাপারটা পেজ? আমার 71। বইয়ে, আমার বইয়ে 71 পেজে। ওকে দেখো, রংধনু কিভাবে তৈরি হয় একজন জিজ্ঞেস করলো। রংধনু তৈরি হয় যখন একটা বিশাল জলরাশিতে অথবা সূর্যের আলোর উপরের যে উপরিভাগ বা সারফেসে যখন আলো এসে পড়ে, বিশেষ করে এটা দেখা যায় যে বেশি বৃষ্টির পরে যখন এরকম আলো এসে পড়ে, তখন এই আলোক রশ্মি থেকে এই আলোক রশ্মিটা এই যে পানি বা জলরাশি, এই পানিটা এটাকে প্রতিফলিত করে। যখন এটা প্রতিফলিত হয়ে এরকম প্রতিফলিত হয়, তখন আমরা এটাকে রংধনুর মতো দেখতে পাই। আর যেহেতু আমাদের যে হলো বললেন দৃশ্যমান আলো, ওকে, আমাদের যে দৃশ্যমান আলো 7টা কালার আমরা দেখতে পারি, এই কারণে রংধনুতে 7টা কালার দেখা যায়। এটা কিভাবে তৈরি হয় আবার বলি। যখন আলো হলো সমুদ্রের পৃষ্ঠে বা তোমার বড় কোনো জলরাশির সারফেসে পড়ে, তখন এখান থেকে আলো প্রতিফলিত হয়, তখন হলো রংধনু তৈরি হয়। স্যার, তাহলে যদি আমরা এখন একটা আয়না বা এই তোমার সূর্য, আয়না না, তোমার জাস্ট যে প্লাস্টিকের স্কেলটা আছে না, ওই স্কেলে যে নিচের পাশটা তোমার যেখানে সেন্টিমিটার লেখা আছে, ওই সেন্টিমিটার তোমার ঘরের ওই লাইটের দিকে ধরো, ধরে হালকা আস্তে আস্তে নাড়াও, দেখে না ওখানেও তৈরি হবে না রংধনু। জি স্যার, এরকম স্কুলে জানালার পাশে বসলে কলম কলম নাড়াইলেও এমন হয়। ওকে, এরকম মানে তুমি জাস্ট এটা একটা প্রতিফলন হয়ে ভিজুয়াল যে দৃশ্যমান আলো ওইটাই দেখা যায় আর কি। ওকে, তোমরা কেউ কি দেখছো এভাবে? তাহলে শুধু এই কয়েকটা আলোই কেন হয়? এই যে দৃশ্যমান আলো আমাদের চোখের ধরো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা তো এখন তরঙ্গ দৈর্ঘ্য পড়ো না, এই কারণে আমি এটা বুঝাইতে পারতেছি না। আমাদের চোখে নির্দিষ্ট, যেমন ধরো তুমি চিন্তা করো, যেমন তুমি শব্দ দিয়ে বলি, শব্দ, তুমি কি সব শব্দ শুনতে পারো? তুমি একটা নির্দিষ্ট রেঞ্জে বা নির্দিষ্ট হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে কিন্তু তুমি শব্দ শুনতে পারো, তার বেশিও পারো না, কমও পারো না। গাছে যে শব্দ করে, এই শব্দ কি তুমি শুনতে পারো? পারো না। কিন্তু গাছে যে হলো স্যার, প্রাণ আছে, গাছেও শব্দ করে। হ্যাঁ গাছের শব্দ করে। এই যে জগদীশ চন্দ্র বসু, কেন জগদীশ চন্দ্র বসু না এটাই প্রমাণ করছিলেন যে গাছের প্রাণ আছে। ওকে, শোনো, তা আমরা নির্দিষ্ট লেভেলের শব্দ বেশি হলেও শুনতে পারি না, কম হলেও শুনতে পারি না। আর একইভাবে আলো হলো আমাদের দৃশ্যমান আলো যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, তার বাইরে গেলেও আমরা দেখতে পারি না, ভিতরে আসলেও দেখতে পারি না। ওকে, দৃশ্যমান আলোর মধ্যে আমাদের 7টা কালার পড়ছে, এই জন্য আমরা 7টাই দেখতে পারি। এমন বলতে পারো, হ্যাঁ আমরা তো হলো অন্য আরো কত কালার আছে, চায়ান, ম্যাজেন্ডা, আরো কি কি কালার তৈরি করা যায়, নামও জানি না ওইগুলার। ওই কালার গুলা তো আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি এগুলা মিক্স করে তো এগুলা তৈরি করে, এই জন্য আমরা দেখতে পাই। ওকে, আসো এবার মানে সালেকশন। এই 7টা কালার মিক্স করে সব কালার তৈরি। এক্স্যাক্টলি। এখন সালোক সংশ্লেষণের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবক ব্যাপারটা কি, এর মধ্যে দুই ধরনের প্রভাবক আছে। একটা, সালোক সংশ্লেষণ বিক্রিয়া হইতে গেলে তোমার কিছু জিনিসপত্র তো দরকার হবে, যেগুলো ওই বিক্রিয়াকে তোমার ত্বরান্বিত করবে বা সামনের দিকে ধাবিত করতে সাহায্য করবে, সেইগুলাই হলো অ্যাকচুয়ালি প্রভাবক। এই প্রভাবক কি আছে, কিছু কিছু বাহ্যিক প্রভাবক আছে, কিছু কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। বাহ্যিক প্রভাবক গুলা কি কি, তোমরা এগুলো মুখস্থ করবে না, জাস্ট চিন্তা করবা। জাস্ট তুমি ধরো রুমের মধ্যে বসে আছো, তাহলে রুমের মধ্যে বসে তুমি অবশ্যই আলোর নিচে ক্লাস করতেছো, অন্ধকারে তো আর ক্লাস করতেছো না। এটা কি আলোর নিচে ক্লাস করতেছো, তাহলে উদ্ভিদের মধ্যে কি আলো আছে নাকি আলো বাইরে রয়েছে? অবশ্যই বাইরে আছে, এই জন্য আলো আলো বাহ্যিক প্রভাব। তারপরে ধরো কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড আছে? উদ্ভিদ থেকে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা বাহ্যিক প্রভাব। তাপমাত্রাটা বাহ্যিক ব্যাপার, উদ্ভিদের নিজের কোনো ব্যাপার না, তাপমাত্রা হলো বাহ্যিক প্রভাব। তারপরে হলো পানি হলো একটা বাহ্যিক প্রভাব। তারপরে হলো অক্সিজেন হলো একটা বাহ্যিক প্রভাব। তারপরে হলো খনিজ লবণ বা খনিজ পদার্থ, এটা একটা বাহ্যিক প্রভাব। বিভিন্ন রাসায়নিক পদার্থ, এইগুলো হলো একটা বাহ্যিক প্রভাব। এই যে বাহ্যিক প্রভাবগুলা তোমার যখন এমসিকিউতে আসবে, তুমি দেখলে বুঝতে পারো, পানি তো উদ্ভিদের নিজের কোনো জিনিস না, অক্সিজেন উদ্ভিদের নিজের কোনো জিনিস না, খনিজ লবণ এগুলো তো উদ্ভিদের নিজের কোনো জিনিস না। ওকে, হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন এগুলো তো উদ্ভিদের নিজের কোনো জিনিস না, এগুলো বাহ্যিক প্রভাব। আর যখন অভ্যন্তরীণ প্রভাব আসবে, তুমি অলরেডি বুঝতে পারবা, ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টে থাকে, তার মানে উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাব। পাতা, উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাব। শর্করা তৈরি করতেছে পাতা থেকে, উদ্ভিদের অভ্যন্তরীণ একটা জিনিস। এনজাইম উদ্ভিদের মধ্যে থাকে, উদ্ভিদের অভ্যন্তরীণ একটা জিনিস। তবে এইখানে বইতে ইস্তার দিয়ে রাখো, পটাশিয়াম একটা বাহ্যিক জিনিস হলেও এইটা হলো একটা
অভ্যন্তরীণ প্রভাব। পটাশিয়াম একটা বাহ্যিক জিনিস হলেও এটা হলো একটা অভ্যন্তরীণ প্রভাব। ওকে, এইটা হলো স্টার মনে রাখো। ঠিক আছে, স্টার মারা হয়েছে। ওকে, তাহলে অভ্যন্তরীণ প্রভাব, বাহ্যিক প্রভাব, এগুলো তোমার জানতে হবে, এগুলো কোশ্চেন আসে। এরপরে তোমার বইতে সুন্দর মতো অনেক বড় গুরুত্ব লেখা আছে, সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম, বহুত বড় একটা গুরুত্ব লেখা আছে। অ্যাকচুয়ালি এই গুরুত্ব তো তুমি অবশ্যই রিডিং পড়বা, তবে এইখান থেকে আমি কিছু জিস্ট কথা বের করছি, বের করে নিজের মতো করে লিখছি, সেগুলো আমাদের অনেকদিন আগে আমার লেখা। এটা এটা ওয়েট, তোমরা একটা কাজ করো, তোমরা এটার একটা স্ক্রিনশট নাও। ওয়েট, দাঁড়াও, কি করা যায়। স্যার এই পেজটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, পেস্টের গ্রুপে দিবই, আগে স্ক্রিনশট নাও। ওকে, এটা হলো আমার অনেক আগে তৈরি করা এটা। ওকে, এখন দেখো সালোক সংশ্লেষণের গুরুত্ব, এইগুলা তোমরা মুখস্থ করতে যাবা না। ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম করে মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলা বুঝে বুঝে পড়বা। আমি একবার বলেছি, তারপরে তোমরা এমনিই পারবা। দেখো, খাদ্য উৎপাদন, আমরা অ্যাকচুয়ালি কি করি, সালোক সংশ্লেষণে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বা উদ্ভিদের খাদ্য তৈরি হয়, তাহলে খাদ্য উৎপাদন হচ্ছে। তারপরে কি, এই উদ্ভিদ যখন খাদ্য পাচ্ছে, তাহলে প্রাণী কি উদ্ভিদের উপর নির্ভরশীল না? উদ্ভিদ থেকেই তো আমরা বিভিন্ন জিনিসপত্র খাই, তাহলে অবশ্যই প্রাণীর খাদ্য তৈরি হচ্ছে। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে আমরা একটা কথা বলছিলাম যে ক্লোরোফিল কি করতেছে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, মানে আলোর ফোটনকে শোষণ করে শক্তি তৈরি করতেছে, সেই শক্তি দিয়ে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করতেছে। তাহলে এই যে শক্তির রূপান্তর, তাহলে সালোক সংশ্লেষণের শক্তির রূপান্তর হয়। তারপরে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় ওই যে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য হিসেবে আমাদের অক্সিজেন আর পানি তৈরি হয়েছিল না, ওই অক্সিজেন আমাদের আবার শ্বাস প্রশ্বাস কাজে লাগে এবং শোষণ প্রক্রিয়ার দরকার হয়, তাহলে প্রাণী শোষণে সাহায্য করে। আর সালোক সংশ্লেষণ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং অক্সিজেন দিচ্ছে, তার মানে অবশ্যই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হচ্ছে। তারপরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য যখন রক্ষা হয়, তখন তাপমাত্রাও রক্ষা হয়। আর উদ্ভিদ যে খাদ্য তৈরি করতেছে, তাতে লাভ কি উদ্ভিদের? অবশ্যই দৈহিক বৃদ্ধি হবে। এবং উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র পাই না। ধরো তোমরা যদি টেবিলে বসে পড়ো বা ক্লাস করো এখন, তাহলে এই টেবিল তো অবশ্যই উদ্ভিদ থেকে আসছে, তাহলে মানব সভ্যতার বিকাশে সাহায্য করতেছে। এটা একটা গুড উৎপাদক হিসেবে কাজ করে। সালোক সংশ্লেষণ উৎপাদক বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এবং উদ্ভিদ থেকে, বিভিন্ন গাছ থেকে আমরা বিভিন্ন ওষুধ পাই না, তাহলে অবশ্যই চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার আছে। কি কি ব্যবহার পাই আমরা? এই যে মরফিন, কুইনাইন, রেসাপিন, বেলাডোনা ইত্যাদি আমরা কি পাই? আমরা ওষুধ পাই। তাহলে এই যে যে জিনিসগুলা, যে প্রাণী নিজের খাদ্য উৎপাদন করতেছে, প্রাণীরও খাদ্য উৎপাদন করতেছে, শক্তি রূপান্তর করতেছে, প্রাণী শোষণে সাহায্য করতেছে। শোষণে কি দিচ্ছে? অক্সিজেন। তার মানে তারপরে পয়েন্ট, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। যখন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হয়, তখন তাপমাত্রাও রক্ষা হয়। আর উদ্ভিদ খাদ্য তৈরি করে, তার লাভ কি? এই যে দৈহিক বৃদ্ধি হচ্ছে। আর আমরা কি পাচ্ছি? মানব সভ্যতার বিকাশ হচ্ছে, উৎপাদক হিসেবে কাজ করতেছে এবং চিকিৎসা শাস্ত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোঝা গেছে? এনি কোশ্চেন? নো স্যার। জি না স্যার। ওকে, নেক্সট দিন থেকে তোমাদের হলো শোষণ প্রক্রিয়া পড়ানো হবে বা রেসপিরেশন, শোষণ প্রক্রিয়া পড়ানো হবে। এখন বলো, আজকে যে যতটুকু জিনিসপত্র পড়ানো হয়েছে, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, তাই বলো। জি না স্যার। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সাইনিং আউট। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শেষ? হ্যাঁ।